করার পরে যেহেতু আসতে একটু সময় লাগছে, তার আগে কিন্তু তারা করার ফলেই তো ওখান থেকে অনেকে বের করতে পারছে। আপনার সেই মেহরিন চৌধুরী, সেই টিচারের কথা তো মনে আছে, উনি আপনারা জেনে থাকবেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু কাজিন উনি। উনি নিজে থেকে নিশ্চিত করেছেন এই 25টা বাচ্চা বের হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আশপাশের লোকজনই সহায়তা করছে তাদেরকে বের করার জন্য। তারপর উনি ইন্তেকাল করছেন, সেখানে মারা গেছেন। তো উনি চাইলে অবশ্যই স্বীকার করবো, কিন্তু পরে যারা সেলফি তোলার জন্য আর টিকটকে ভিডিও আপলোড করার জন্য সেখানে ভিড় করছে, আমি বলবো প্লিজ আমরা জাতি হিসেবে এগুলো হচ্ছে বিষয়। এবং ধরেন যে প্রত্যেকটা বিষয়তেই আমাদের যারা দায়িত্ব প্রাপ্ত যেই জায়গাগুলো থেকে আমরা ধরেন একটা কোশ্চেন তারা তৈরি করেই, একটা ভেজাল তারা লাগাই, পরে আবার এটা নিয়ে তদন্ত হয়, নানা রকমের বিষয়। তো এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা। মেজর ফেরদৌস খান, কিভাবে দেখছেন আপনি বিষয়গুলো নিয়ে একটু পর্যবেক্ষণ করছিলেন? 2004 2025-26 এয়ারক্রাফট আমাদের বিধ্বস্ত হয়েছে বিভিন্ন সময়, এবং FTI-7 খুব সম্ভবত 5টা বা 6টা, এবং 6টা জায়গাতে আমরা আমাদের দক্ষ পাইলটকে হারিয়েছি। তো আমাদের সমস্যাটা কোথায়? ধরেন এই FTI-7 বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি করা, মানে অর্ডারের পরে তৈরি করা চীনের এয়ারক্রাফট, কিন্তু একটার পর একটা দুর্ঘটনা ঘটলেও আমরা জানি না যে চীনের সঙ্গে আমরা কথা বলেছি কিনা, তাদেরকে দিয়ে আমরা দেখিয়েছি কিনা, কেন এটা বিকল হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে হঠাৎ করে, এগুলো খবর জানি না। গত 1 বছরে এই হাসিনা, তো আমি যেটা বলছিলাম প্রথমে যে বিমান বাহিনীকে একটু অকার্যকর করে রাখার একটা পরিকল্পনা তো ছিল, সে নিজেই কাজ করেছে হাসিনা। তো গত 11 মাসেও আমাদের নতুন এয়ারক্রাফট বা মেইনটেনেন্স এই জায়গাগুলোর কিছু হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। ইন্টারনালি কিছু খবর আমি যতটুকু খোঁজ নিয়েছি তেমন কোনো সদুত্তর কেউ দিতে পারে নাই। তো সব মিলিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের জিওপলিটিক্যাল বিষয় বা আমাদের এয়ারফোর্স সার্বিক পরিস্থিতি কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ কনক ভাই। সর্বপ্রথমে আমি আন্তরিকভাবে শোক এবং দুঃখ জানাচ্ছি অনেকগুলো শিশু বাচ্চা এবং যিনি শিক্ষিকা যিনি শহীদ হয়েছেন। আমি বলবো যে এখানে নিহত না বলে আমরা শহীদ করাটা উচিত, কারণ যে ছোট বাচ্চাগুলা তারা তো জানতো না যে তারা কিভাবে মারা গেল, সুতরাং তারা শহীদ এখানে। আর যিনি শিক্ষিকা, যিনি বাচ্চাগুলাকে উদ্ধার করে শেষ মুহূর্তে যিনি মারা যান বা শহীদ হন, তিনি তো অবশ্যই শহীদ, তিনি একটা বড় কাজে। আমি প্রথমে একটু মেজর সুমনের কথা থেকে একটু আসবো ক্রাইসিস ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে। প্রথমে এটা নিয়ে আসা উচিত। আসলে এখানে পয়সার দুই সাইড দেখতে হবে, বোথ সাইড অফ দি কয়েন শুড সি। ওয়ান সাইড হচ্ছে আপনাকে দেখতে হবে যে দেখেন ক্রাইসিস অনেক রকমের ক্রাইসিস হতে পারে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী বেসিক্যালি ফ্লাড, তারপরে বিভিন্ন রকমের ডিজাস্টার, আর্থকুয়েক, এই ধরনের ক্রাইসিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার ফাইটিং, আগুন নিভানো, উদ্ধার করা। তো এখন যে ক্রাইসিসটা হঠাৎ করে হয়ে গেল, এই ক্রাইসিসটা এমন কোনো বইয়ে লেখা নেই, দিস ইজ আ থান্ডার ইন এ ব্লু মুন, হঠাৎ করে হয়ে যাওয়া ক্রাইসিস। গত 1 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী গত 1 বছর ধরে কাজ করতেছে বেসিক্যালি ইন টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী রেস্টোরিং দি ডেমোক্রেসি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে। তো সিলেবাস এত ঘন ঘন চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে লাল, তারপরে নীল, তারপরে আবার লাল, আবার নীল, মানে দি কালার ইজ অলওয়েজ চেঞ্জিং, দি ওয়ার্ক ইজ অলওয়েজ চেঞ্জিং। আপনি দেখেন যে হাসিনা চলে যাবার পরে বাংলাদেশ সেনাবাহিনী কতগুলো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। হাইকোর্টে আনসারের বিদ্রোহ, তারপরে আপনার সচিবালয়ের ঝামেলা, একটার পর একটা কিন্তু চলে আসছে। তো অ্যাকচুয়ালি এই ঘটনার জন্য তো আমরা কেউ প্রস্তুত না, এবং প্রস্তুত থাকাটাও আমি মনে করি যেটা উচিত না, যে একটা ফাইটার এয়ারক্রাফট একটা স্কুলের উপরে পড়বে এবং সেটার জন্য আমি প্রস্তুতি নিব বা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুতি নিবে, অবশ্যই এটা আমাদের কারো কাম্য না। তো সেই হিসাবে এখানে দুটা সাইড, একটা হচ্ছে যে ইমোশনাল সাইড, একটা প্যারেন্ট বা একটা বাবা বা একটা মা যখন তার শিশুকে খুঁজতে ওখানে যাচ্ছে, স্বাভাবিক কারণে সে ইমোশনাল এবং সেখানে ব্যাকুল হয়ে থাকবে তার বাচ্চার জন্য, সে খুঁজতে থাকবে, এখানে সেখানে হাতাতে থাকবে। আবার একই সাথে সেনাবাহিনী ওখানকার যে পরিবেশটা, ওই পরিবেশের সাথে যেহেতু সে ট্রেন না এই স্পেশাল পার্টিকুলার এই সিচুয়েশনের সাথে, সেও ওইখানে স্ট্রেসে থাকবে। তো এই দুই স্ট্রেস মিলে এখানে বলা যেতে পারে যে এখানে কিছু মিসহ্যান্ডলিং হয়েছে। সো এই মিসহ্যান্ডলিংটা আসলে বোথ সাইডের জন্য দুঃখজনক, এবং আশা করা যায় এই ব্যাপারে আমরা মানে ভবিষ্যতে এই ধরনের জিনিস ঘটবে না, এটা বলা যায়। এখন আমরা আসতেছি যে এয়ারক্রাফটের যে আপনার দ্বিতীয় পার্টটা, এয়ারক্রাফটের যে আমাদের মেইনটেনেন্স এবং অন্যান্য জিনিস নিয়ে। তো বাংলাদেশ এয়ারফোর্সে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র নলেজে, যে এয়ারফোর্সে প্রতিটা এয়ারক্রাফটের একটা নির্দিষ্ট ফ্লাইং টাইম থাকে।
এবং এই ফ্লাইং টাইমের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো সেক্ষেত্রে সেটাকে গ্রাউন্ডেড রাখা হয়। আর যদি সমস্যা নাও হয় তারপরে নির্দিষ্ট ফ্লাইং টাইমের পরে সেই এয়ারক্রাফটটাকে গ্রাউন্ডেড করা হয় এবং সেটাকে ওভারহোলিং বা মেইনটেনেন্সের জন্য পাঠানো হয়। এখানে আমাদের F7BG, যেটাকে আমরা বলি বিভিন্ন সিরিজের, এটা বাংলাদেশের জন্য স্পেশাল অর্ডার করে তৈরি করা। দিস ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট এয়ারক্রাফট, এবং এই এয়ারক্রাফটটা বলা যায় কোনো ক্ষেত্রে এটা মিগের সমান। এটা যদিও বা টার্নিং রেডিয়াস একটু বেশি, বাট তারপর আর্মামেন্ট বেশি ক্যারি করতে পারে, ম্যাক্স স্পিড অনেক বেশি। এই এয়ারক্রাফটটা এটার অ্যাচিভমেন্ট অনেক বেশি ছিল, বাট আনফরচুনেটলি কি একটা কারণে এটা যে এইভাবে একটা দুর্ঘটনা ঘটাই দিল। তো সেটার আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি যাই, তো ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা পাবো যে পাইলট স্কিল। আমরা আসি পাইলট স্কিলে ফার্স্টে। বাংলাদেশ এয়ারফোর্স একটা পাইলটকে তৈরি করতে 5 to 7 ইয়ার্স টাইম নেয় একটা টোটাল স্কিল পাইলট তৈরি করতে। একাডেমিতে সে থাকে, সেখানে সে হচ্ছে তার বেসিক ফ্লাইং শিখে 100 আওয়ার্স তার ফ্লাইং শেষ করার পরে যখন সে ফাইটার স্ট্রিমে যখন যায়, তখন ফাইটার স্ট্রিমে যাওয়ার পরে সেখানে তাকে একটা জেটের উপর একটা ট্রেনিং দেওয়া হয়, দ্যাট ইজ অলসো অ্যানাদার 100 আওয়ার্স বা এই ধরনের কিছু। দেন সে অ্যাডভান্স জেটে যায়, অর্থাৎ তারপরে স্টেজে যায়। অ্যাডভান্স জেটে যাওয়ার পরে, অ্যাডভান্স জেট শেষ করার পরে দেন এই ধরনের বড় ফাইটার এয়ারক্রাফটে সে আসে, মিগে অথবা আমাদের F7 সিরিজে সে আসে। এই ছেলেটা অত্যন্ত চমৎকার একজন পাইলট, যে পাইলট তার সমস্ত ট্রেনিং শেষ করে সুন্দরভাবে তাকে এই ফাইটার স্ট্রিমে দেওয়া হয়েছে। এবং ফাইটার স্ট্রিমে দেওয়ার পরে তার আগে অলরেডি সে তার যে ইনস্ট্রাক্টর পাইলট ছিল তার সাথে সে তার ফ্লাইং মিশনটা সকালে কমপ্লিট করে আসছে, এবং দেন হি গট দি গ্রিন সিগন্যাল ফর সোলো। এখন সোলোতে যাওয়ার পরে 12-13 মিনিটের ভিতরে এয়ারক্রাফটের ভিতরে কিছু একটা হয়ে যাওয়া, এটা ডেফিনেটলি ওই পাইলটেরও দোষ না। এবং আমি এটা বলবো যে পাইলটের তো দোষ অবশ্যই না, যে পাইলট এখানে ইজ হাইলি ট্রেন পাইলট। আর এয়ারক্রাফটের ভিতরে তো সমস্যা হতে পারে, বিকজ এর আগে 4টা এয়ারক্রাফট SM সিরিজের এয়ারক্রাফট গুলো বাংলাদেশে নষ্ট হয়েছে বা ধ্বংস হয়েছে। তো দেখা যাচ্ছে যে যখন এয়ারক্রাফটটা ফ্লাই করার পরে সেই ছেলেটা সেটা থ্রাস্ট পাচ্ছে না। থ্রাস্ট বলতে এয়ারক্রাফটকে সামনে নিয়ে যাওয়ার জন্য পিছন দিকে যে যথেষ্ট পরিমাণ তার প্রেসারটা, সেটা যখন সে থ্রাস্ট পাচ্ছে না, সে কন্ট্যাক্ট করার পরে তখন তাকে বলা হয় বেল আউট। এটা কিন্তু ইমিডিয়েটলি ঘটনাটা ঘটে গেছে। তখন ছেলেটা এয়ারক্রাফটকে বাঁচানোর জন্য হোক বা নিচের পাবলিকের কোলাটারাল ড্যামেজটাকে বন্ধ করার জন্য হোক, সেই ছেলেটা চেষ্টা করে ফুল থ্রাস্ট দিয়ে দেওয়া। ফুল থ্রাস্ট দিয়ে সে চেষ্টা করে যে মানে যতটুকু সম্ভব একটা নর্মাল জায়গাতে যেটাকে নিয়ে যাওয়া, যেখানে মানুষের ড্যামেজ না হয়। এটা রানওয়ের হয়তো একটা কোনাতে বা একটা আশেপাশে। এবং এত সহজে আমরা গ্রাউন্ড থেকে যেভাবে বলতেছি যে না, গ্রাউন্ড থেকে হয়তো বিমান সবকিছু নিচে দেখতে পারে, অ্যাকচুয়ালি বিমান উপর থেকে এত কিছু দেখতে পারে না। একটা ফাইটার এয়ারক্রাফট টোটালি সে চলে ইনস্ট্রুমেন্টের উপরে। একটা ইনস্ট্রুমেন্ট তাকে বলে দিচ্ছে তার এলটিটিউড, তার আশেপাশে কি টপোগ্রাফি আছে, কি জিনিসপত্র শিখতে পারে। সে আকাশ থেকে তো সে মাটি দেখে তারপর মাটিতে ল্যান্ড করবে, এইভাবে একটা ফাইটার এয়ারক্রাফটকে তৈরি করা হয় না, বা এইভাবে একটা পাইলটকে তৈরি করা হয় না। ইটস এ মোর মডার্ন, মোর সফিস্টিকেটেড থিং। তো যখন দেখা যাচ্ছে যে সে তার আনুমানিক একটা দিকের ভিতরে যে না, আমি এখন অ্যাপ্রক্সিমেটলি আমি আমার অ্যাপ্রোচটা আছে আমাদের রানওয়ের দিকে, তখনই সে তার আর পাওয়ার ফেলিয়ার। যখন পাওয়ার ফেলিয়ার, তখন তার হাইড্রোলিক ফেলিয়ার যখন তার হবে, তখন তার এয়ারক্রাফটের যে উইংস গুলো আছে, সেই উইংস গুলো তখন ঠিক মতো সেটা মুভ করবে না। মুভ না করলে একটা এয়ারক্রাফট, দিস ইজ এ ভেরি হাই হেভি একটা এয়ারক্রাফট, সে অটোমেটিক্যালি সে নিচের দিকে সে ফল হতে থাকবে। এই অবস্থাতে সে যতটুকু, এবং তার যখন পাওয়ার থাকবে না, তখন পাওয়ার না থাকলে তার কমিউনিকেশন থাকবে না। সো হিজ কমিউনিকেশন ইজ অলসো কাট। তো তার পাওয়ার কাট, তার হাইড্রোলিক কাট, তার কমিউনিকেশন কাট। এর ভিতরে ছেলেটা যতটুকু ভাবে সম্ভব, সেই ছেলেটা তার চোখের সামনে যখন সে মাঠ দেখছে, সে মনে করছে এই মাঠের মধ্যে এয়ারক্রাফটটা নামালে আমি হয়তো কোনোভাবে আমি মানুষের ড্যামেজটাকে বন্ধ করতে পারবো। লাস্ট মোমেন্ট পর্যন্ত সে ট্রাই করছে। ট্রাই করার পরে যখন একটা মাঠ, ফুটবল মাঠ 100 থেকে 150 ফিটের 150 গজের একটা মাঠ, সেই মাঠে এত বড় এয়ারক্রাফটটাতে এমন না যে একটা বল, ফুটবল বা একটা ক্রিকেটের বল, বিগ এয়ারক্রাফট। সে পড়ার পর তো অটোমেটিক্যালি যায়, এটা তো এমন না যে এত প্রিসিশন নিয়ে মাঠের মধ্যে একেবারে যেখানে আপনার গোল বা এটা এখানে শেষে নামবে, ইটস নট পসিবল। এবং আলটিমেটলি এই ড্যামেজটা হয়ে গেছে। এটা টোটালি আনইনটেনশনাল এবং টোটালি এটাতে কারো মিস্টেক বলা যাবে, এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা। পাইলটকে তো দোষারোপ করার কোনো সুযোগই নাই, বরঞ্চ সুযোগই ছিল। এখন আমি এয়ারক্রাফটের বাংলাদেশ এয়ারফোর্সের যেটাতে আসবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স, আপনি জানেন যে এটা ভেরি ট্র্যাডিশনাল, এটা অনেক অ্যাচিভমেন্ট করা একটা এয়ারফোর্স। এই এয়ারফোর্স শুরু হয়েছে যদি আমরা বলি পাকিস্তান পিরিয়ডে সাইফুল আজম, MM আলম, এবং 1971 এই এয়ারফোর্সে সুলতান মাহমুদ এখানে ছিলেন। তো সুলতান মাহমুদের মতন বড় পাইলট দিয়ে